আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি রমজাননগর ব্রিজ পার হওয়ার পরে পরানপুর হাটখোলা দিয়ে সোজা ভেড়ার মোড়ে। ভেড়ার মোড়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই জায়গায় এমন একটা জায়গা যেখান থেকে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত একেবারে কাছাকাছি। শুধু একটা নদী পার হলেই আমরা ভারতে প্রবেশ করতে পারবো, কিন্তু এখানে খুব সহজে পাসপোর্ট ভিসা ছাড়া নদী পার হওয়া যাবে না। জাস্ট আমরা দেখার উদ্দেশ্যে যাচ্ছি যে এপার আর ওপারের মাঝখানে একটা নদী, সেই নদীর সাইডে একটু ঘুরবো। যাওয়ার পথে এই যে এটা কৈখালী ইউনিয়নের পরানপুর, যে জায়গাটা আশেপাশে শুধু লোনা পানির ঘের। এখানে চারি সাইডে শুধু পানি, কিন্তু কোথাও কোনো মিষ্টি পানির দেখা নাই, সবই লোনা পানি। আর এই লোনা পানিতে বাংলাদেশের সাদা সোনা খ্যাত হোয়াইট গোল্ড বাগদা চিংড়ির চাষাবাদ করা হয়, যেটা এক বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এটা হচ্ছে পরানপুর হাটখোলা। এই এলাকায় সবচেয়ে হাটখোলা যেটা বলা হয়, এটা বাজার। এই বাজারে মোটামুটি লোকজনের সমাগম থাকে, কিন্তু সেটা হচ্ছে শুক্রবার এবং সোমবারে। বাকি দিনগুলো একেবারে ফাঁকা থাকে। আশেপাশে দুই একটা দোকান আছে, যে দোকানগুলোতে হয়তো টুকটাক চালানোর জন্য লোকজন কেনাকাটা করতে আসে। আমরা এই বোর্ড দিয়ে যাব ভেড়ার মোড়ে। একটা সময় এই এলাকার মানুষ, যখন ভারত এবং বাংলাদেশের চলাচলের জন্য কোনো পাসপোর্ট ভিসা ছিল না, তখন এই এলাকার মানুষ বিনা পাসপোর্টে খুব সহজেই কিন্তু ইন্ডিয়া চলে যেত। আরেকটা বিষয় বলি, লোনা পানিতে সব ধরনের গাছ কিন্তু ভালো থাকে না। এখানে হচ্ছে বেশি অংশ এই এলাকায় যেটাকে কদবেল বলে, নিম গাছ, এই ধরনের গাছ সবচেয়ে বেশি দেখা যায়। আর লোনা পানিতে যেটা সুন্দরবনের বিখ্যাত গাছ কেওড়া গেওড়া, এগুলো তো আছে, সেগুলো পরে দেখবো আমরা। তো এই এলাকার মানুষের জীবনযাত্রার জন্য বা যারা আয়ের উৎস, সেটা হচ্ছে বাগদা চিংড়ি। এবং ভালো সচ্ছল মানুষ কিন্তু এই এলাকায় বাস করে, কারণ বাগদা চিংড়ি যে ঘের ভেড়িগুলোতে সবচেয়ে বেশি চাষাবাদ হয়, সেই ঘেরের মালিক একরকম বলা যায় যে ভালো একটা ইনকামের ব্যবস্থা হয়ে যায় তার, যেটা আপনি শহর অঞ্চলে থেকেও হয়তো এত টাকা ইনকাম করতে পারবেন না। শাহী বাবলা গাছ আছে। বাবলা গাছের বিভিন্ন ধরন আছে, আর এই বাবলা গাছে এক ধরনের ফল হয়, সেই ফলটা কিন্তু খাওয়া যায়। এই যে দেখেন, এই ফলগুলা এখনও বেশি বড় হয়নি, এই যে ফুল আর এই ফল আর এর পাতা হচ্ছে এই যে একটা শাহী বাবলা গাছ। গাছে একটা অন্য একটা পাশে অন্য একটা গাছ আছে, এটা চিনি না। এই বাবলা গাছের ফল একটা আপনাদের আমি ছিঁড়ে দেখাবো। এটা আরেকটু বড় হলে খাওয়ার উপযোগী হয়। এই যে শাহী বাবলা গাছ, বাবলা গাছে এটা কাটা আছে, ওপরে বড় আছে, ডালটা ধরে টান, ওপরে বড় আছে। দু একটা খাই দেখি, কার গাছ জানি না, কিন্তু আমরা পেড়ে খাই। এটা একটু বড় আছে, একটু সেট। এই যে দেখেন, এই যে বিচি, এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। আসলে খুব বেশি কিন্তু এগুলো অনেকেই দেখিনি, অনেকে কিন্তু এগুলো দেখেনি কখনো কোথাও। যারা গ্রামে বাস করে তারা কিন্তু এগুলো দেখে, তবে সব গ্রামে হয় কিনা আমি এটাও বলতে পারবো না। দেখেন, এগুলো খেতে কিন্তু হেভি মজা লাগে। পাশে একটু ফুল আছে, এই যে এক ধরনের পাতাবাহার গাছের ফুল। এগুলো ছোটোকালে এগুলো খুলে ভিতরে মধুর মতন থাকে, সেগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব মধুর মতো লাগে। আর ওটা খাবো না, তো এটা আনকমন একটা জিনিস খেলাম, একটু অসাধারণ একটা জিনিস খেলাম, খেতে কিন্তু হেভি মজা। দেখি সামনে একটু এগিয়ে যায়। সুন্দর রাস্তা, গ্রামের
মেঠো পথগুলো এখন আর, গ্রামের মাটির রাস্তা কিন্তু এখন আর নাই। এখন অধিকাংশ রাস্তায় ঠিক এমন পিচের রাস্তা হয়ে গেছে। আর পিচের রাস্তা দিয়ে রাস্তার দুই পাশে ছোট বড় বিভিন্ন ধরনের গাছপালা আছে, যেগুলো এই রাস্তার মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করে। মিষ্টি একটা বাতাসে এই গাছতলায় বসে থাকলেই আপনার দু চোখ জুড়িয়ে যাবে। এখানে আশেপাশে শুধু নিম গাছ, বাবলা গাছ, এইগুলো দেখা বেশি মেলে, সাথে কিছু বেল গাছও দেখা যায়। আর এই যে সামনে হচ্ছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের মাছের প্রজেক্ট আছে। আর সামনে এই কটা দেখা যাচ্ছে কেওড়া গাছ। গাছপালা, গাছগাছালির ছায়াগ্রা একটা পরিবেশ। সুন্দর একটা পরিবেশ, দেখলেই চোখ মন সবই ভরে যায়। আসসালামু আলাইকুম। এইখানে হচ্ছে একটা মসজিদ, মসজিদটাও দেখতে খুব সুন্দর, সিমসাম একটা মসজিদ। আরো সামনে এগিয়ে যাব, গ্রামের সুন্দর একটা পরিবেশ। ভেড়ার মোড়ের কাছাকাছি চলে আসলাম। এই এলাকায় দেখেন এখনো পর্যন্ত মাটির ঘর আছে। এই যে মাটির ঘর, তবে এখানে প্রচুর পরিমাণের মাটির ঘর দেখা যায়। আর আশেপাশে লোনা পানি থাকলেও দুই এক জায়গায় কিন্তু মিষ্টি পানি আছে, যার যে মিষ্টি পানিটা হয়তো বিভিন্ন পুকুরে আছে, ওই মিষ্টি পানি দিয়ে অনেকে ধান চাষ করছে। এটা হচ্ছে আমরা নদীর ভেড়িতে উঠবো। এই যে এখানে উঠলাম, এই যে ওই পাশে কিন্তু ইন্ডিয়া, যে রাস্তা মানে নদীর ওই পাশেই ইন্ডিয়া। আমরা একটু ঘুরে দেখি। এটারে হচ্ছে ভেড়ার মোড় বলে। এই এলাকায় বিকাল হলে অনেকে ঘুরতে আসে। আসলে আমরা তো সকালে আসলাম, অনেকে কিন্তু বিকাল হলে এখানে বিকালের একটা ফ্রেশ হাওয়া খেতে আসে। এখানে বেশ কয়েকটা দোকান আছে। বেশ একটা বাজারের মতন এই জায়গাটা। এক সময় এই জায়গায় কিন্তু এরকম বাজার ছিল না। ছোটকালে দেখেছি এই জায়গায় অত বেশি বাজার ছিল না, লোকজনের সমাগম খুব বেশি ছিল না। আসলে আস্তে আস্তে মানুষ একটু আধুনিক হচ্ছে, যে কারণে এই এলাকায় রাস্তার দুই পাশে বা নদীর ঠিক চরেও বলা যায়, নদীর চরে বিভিন্ন দোকানপাট দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে এবং এলাকার মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলছে। এই পর্যন্ত পিচের রাস্তা শেষ, এরপর হচ্ছে ইটের রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে ইটের রাস্তা, পাশে মাটির রাস্তা, কিন্তু ইটের রাস্তা দিয়ে যাওয়ার থেকে মাটির রাস্তা দিয়ে যাওয়া সবচেয়ে উত্তম। ইটের রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আর এইখানে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ভ্যানগুলো কিন্তু ঘরের মতন তৈরি করা। এই যে সামনে একটা ভ্যান আছে দেখাই, এই ভ্যানটা দেখেন, ভ্যানগুলো কিন্তু ঘরের মতন তৈরি করা, যেন রৌদ্র বৃষ্টিতে কিছু না হয়, ঠিক সেই কারণে ভ্যানগুলো এমন তৈরি করা। আমি আছি নৈকাটি গ্রামে। এই গ্রামে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনারা বর্ষার সময় দেখেন যে হচ্ছে নদী ভাঙন হয়। হয়তো অনেকে জানেন যে দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় বিভিন্ন সময় নদী ভাঙন হয়। এই এলাকার নদীর যে অবস্থা নদীর ভেড়ির যে অবস্থা দেখা যায়, মনে হয় যে এই এলাকারও নদী ভাঙন হয়তো একসময় হয়েছিল। তো এখানে নদী ভাঙন রোধের জন্য সরকার থেকে যে ব্যবস্থা করছে তা হচ্ছে এই যে বালির বস্তা ফেলানো হয়েছে। দেখেন অনেক মোটামুটি বড় বড় বালির বস্তায় বালি ভরে নদীর এই
ভেড়ির পাশে দেয়া হয়েছে যে বড় বড় ঢেউ এসে যেন নদী ভাঙতে না পারে। এখানে বালির বস্তা দেওয়া আছে, সাথে এই সাইডে আবার দেয়া আছে যে বড় বড় ব্লক দেওয়া আছে এইখানে যেন নদীটা না ভাঙে। নদী ভাঙনের রোধের জন্য সরকার ঠিক এই ব্যবস্থা করছে। আসলে এইখানে এখন ভাটার সময় আসলাম, যদি জোয়ার হয়, যেটা দেখা যাচ্ছে যে জোয়ার হওয়ার পরে 1 থেকে 2 হাতের মতন রাস্তা বাকি থাকে রাস্তা ডুবে যাওয়ার জন্য। ঠিক এরকম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এরকম অবস্থা দেখা যায়। আমরাও ঠিক এই যেখানে ঘুরতে আসলাম, মানে যেখানে আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু ওই অবস্থা, মানে খুব খারাপ অবস্থা। দেখা যায় যে এখানে এই জোয়ার আসলে যে খারাপ অবস্থার সাথে যদি 2-3 দিন ধরে যদি বৃষ্টি হয়, তখন না জানি কি হয়। আসলে এই এলাকার মানুষ প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। এখানে ঘুরতে আসলে এটাই দেখতে পাবেন। আর আমি যখন ঘুরছি তখন দেখছি এখানে কিন্তু পুরো মাটির রাস্তা, ওই পর্যন্ত হচ্ছে, মানে কিছু দূর পর্যন্ত আসলাম যেখানে ইট দিয়ে পাকা করা, আর এখন কিন্তু পুরো মাটির রাস্তা। এখানে সেই মেঠোপথ বলে, সেই গ্রামের মেঠোপথ হচ্ছে এটা। আবার একটা জিনিস দেখায়, আমি একেবারে কাছাকাছি আসলাম। ইন্ডিয়ার বিএসএফরা ইন্ডিয়ার পতাকা, মানে ভারতের পতাকা কিন্তু দেয়া আছে। ওই যে ওদের একটা মানে এটা আসলে নদীতে কি বলা যায় বলবো, বুঝতে পারছি না। ওদের একটা পতাকাবাহী একটা হচ্ছে নৌযান আছে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু ভারতের পতাকা দেয়া আছে এখানে কিন্তু বিএসএফরা গার্ড দিচ্ছে। আর কি সুন্দর দেখেন। আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাংলাদেশের বিজিবি এবং বিএসএফদের মধ্যে একটু সম্পর্ক খারাপ হয়, তখন কিন্তু যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়ে যায়, মানে গোলাগুলির পরিস্থিতিও তৈরি হয়ে যায়। কিন্তু এখন হয়তো শান্ত আছে, বা এইখানে ওইরকম গোলাগুলি কখনো আমি শুনিনি। ওইখানে কিন্তু বাংলাদেশের মাঝিরা মাছ ধরছে, আর ইন্ডিয়ার বিএসএফরা এখানে গার্ড দিচ্ছে। আর আগে দেখিয়েছি যে এই এলাকার ভ্যানগুলো দেখেন, ভ্যানগুলোর দেখেন মাছ ধরছে। কেউ হয়তো হরিণা, পার্শে মাছ এইগুলো ধরছে, অনেকে বাগদা চিংড়ির পোনাও ধরছে। ঠিক এইখানে দেখা যাচ্ছে বাংলাদেশের জেলেরা এখানে মাছ ধরছে নৌকায়, কিন্তু ইন্ডিয়ার কোনো জেলে এখানে দেখা যাচ্ছে না। ওই সাইডে ইন্ডিয়া, এই সাইডে বাংলাদেশ। আর একটা বিষয় দেখায়, এই নদীর পানি কিন্তু পুরাপুরি লবণাক্ত। ঠিক মহান আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছে এই নদীর পানি লবণাক্ত। আর রাস্তার এই পাশে নদীর যে ভেড়ি আছে, এই ভেড়ির এই পাশে দেখা যাচ্ছে এখানে চাষ করছে ধানের যে ফলন দেখছি এখানে, যে ধান কি পরিমাণ ধান হয়েছে দেখা যাচ্ছে। একেবারে সোনালি ধান, আস্তে আস্তে ধান পেকে সোনালি আকার ধারণ করছে। সবুজ ধানটা পেকে সোনালি আকার ধারণ করছে। ওই সাইডটি লোনা পানি আর এই সাইডে মিষ্টি পানি, এত সুন্দর দেখাচ্ছে। ভাই কি মাছ মারলেন এখানে? হরিণের বাচ্চা? কই এর ভিতরে না? হ্যাঁ, আপনারা এইখানে মারলেন না? ওই সামনে জায়গা আছে, ওইখান থেকে তাই আপনার আটকানো থাকে, যদি দেখানো যায় তো ছোট ছোট বাচ্চা না? দেখানো যাবে, দেখি একটু দেখাই। যদি আমরা হয় তাহলে দেখানো যাবে, সমস্যা নেই। এই যে ছোট ছোট হরিণার বাচ্চা, এগুলো হাজার হিসেবে বিক্রি করেন? না, এই দুই হাঁড়ি দেবো, 500 টাকা দেবো। 2 হাঁড়িতে কতটা হতে পারে? মানে 2 হাঁড়িতে 1.5 হবে, 150-র মতন 500 টাকা। হ্যাঁ, এগুলো যদি বড় হয় কেজি আকারে এখন বর্তমান বাজারে বিক্রি হচ্ছে প্রায় 700-800 এরকম বিক্রি হচ্ছে। এটা ছোট ছোট একেবারে হরিণার বাচ্চা এই নদী থেকে ধরছে। গ্রামের নাম কি? নৈকাটি গ্রাম এটা। যাক ভাই, ধন্যবাদ। এখানে আছে ও এই যে দেখেন, ঠিক অনেকগুলো বাচ্চা আছে এর ভিতরে। এই যে হরিণার পোনা বলে যেটারে। এখানে এইগুলো কি একদিনে ধরলেন? এই ঘন্টা 2 ঘন্টার ভিতরে আপনার 500 টাকা মানে 2 হাঁড়ি 1000 না, 2 হাঁড়ি 500 টাকা, 600 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আপনার তো এইটাই যদি 1 ঘন্টার ভিতর বা 2 ঘন্টার ভিতর যদি 500 টাকা আয় হয়, সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আবার 1-1.5 ঘন্টা বললো সেরকম কষ্ট, মানে সারাদিন যে কাজ করলে যে কষ্ট হয়, এই 2 ঘন্টায় তার চেয়ে বেশি হয়। এটা চর উঠে তো, মানে হাওয়া লাইভ দেয় হাতে, হাড়ি এক হাড়ি পানি থাকে, সেটা নিয়ে হাড়ি মানে চর দিয়ে ফুটে যাইছে। এর জন্য মানে একটু ধন্যবাদ। উনি সারাদিন মানে সকাল থেকে 2 ঘন্টা কষ্ট করে তার একটা এই সাইকেলে নিয়ে, এই পরিবহন নিয়ে সে এখন বিভিন্ন ঘেরে দেবে। দুরমুসখালী বিজিবি ক্যাম্পের পাশে
এখানে একটু চরে শুকনো পেলাম, চর দিয়ে ঠিক নদীর ধারে যাব, যে নদীর ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। যে এটা হচ্ছে একটা চর যেখানে বিভিন্ন রকম গাছপালা, সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ আছে। আর এইখান থেকে একটু হেঁটে হেঁটে দেখি যাই, এখানে অনেকেই জেলেরা মাছ ধরছে। চাষার লোক কি মাছ ধরে? কি হরিণা? হরিণা, বাগদা, ছাটি। এখানে কি গলদা পাওয়া যায়, মানে ছাটি পাওয়া যায়? হ্যাঁ, গলদা পাওয়া যায়, গলদা বাচ্চা। ও, এই যে ওই পাশে আছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। ভারতের কি গ্রাম নাম জানেন আপনারা? এটা হলো কানাইকাটি, এইটা সিজারকাটি। এইটা কানাইকাটি গ্রামের নাম? এটা সিজারকাটি, এই যে সিজারকাটি। আর মানে পাড়াটা কানাইকাটি। ও, মানে এই পাশেই তো সব ভারত, ওই পাশে, তাই না? সব ভাত। মাঝখান দিয়ে আছে বাংলাদেশ আর ভারতের সীমানা আছে। হ্যাঁ। এই যে এইখানে এই নৌকাগুলো দিয়ে আর এই যে মাছ ধরার জন্য এই যে জাল আছে, নেট দিয়ে হচ্ছে ঘেরা, এইগুলো দিয়ে হচ্ছে এখানে মাছ ধরে। এখানে মোটামুটি জেলেদের জীবিকা হয় এটাই দিয়ে। এই মাছগুলোই বিভিন্ন ঘেরে দেওয়ার পরে মাছগুলো বড় হয়, তারপরে হয়তো আমরা বা দেশের বিভিন্ন প্রান্তে বা দেশের বাইরেও যায় এই মাছগুলা। আমরা দুর্মুসখালী বিডিআর ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, যেটা দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এক পাশে নদী আর এক পাশে বাংলাদেশের ভূখণ্ড। এই নদীর পরেই হচ্ছে বাংলাদেশ, এই নদীর পরেই ভারত। এখানে দেখেন, যেখানে আপনি হাঁটবেন চলবেন দেখতে পাবেন যে এই জায়গাটায় মানুষের জীবিকার একটা অন্যতম মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে মাছ ধরা, সে ছোট হোক বড় হোক। আমরা এখন দুর্মুসখালী বিডিআর ক্যাম্পের সামনে আছি। ঠিক এইটাই দেখা যাচ্ছে দুর্মুসখালী বিডিআর ক্যাম্প, মানে বিজিবি ক্যাম্প। আগে তো ছিল বিডিআর নাম, এখন বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ড বাংলাদেশ। এইটাই হচ্ছে বিজিবি ক্যাম্প। এই যে এখানে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা এখানে আমাদের নিরাপত্তার জন্য এই ক্যাম্পে সর্বদা পাহারা দিয়ে আছে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আমরা পার হলাম। এরকম এই উপকূলবর্তী এলাকায় বেশ কয়টা বিজিবি ক্যাম্প আছে, তার মধ্যে এই একটা। এখানে একটা শিশু, সেও কিন্তু মাছ ধরার কাজে নিয়োজিত। তুমি কি মাছ ধরো? কি মাছ ধরো তুমি? না, আমি মাছ নেব না, মানে আমি শুনতেছি তুমি কি মাছ ধরো। কার মাছ? এখানে চলতে চলতে দেখলাম একটা শিশু, সেও মাছ ধরার কাজে সাহায্য করছে তার এক আপাকে। এখানে ওই যে হরিণা চিংড়ের বাচ্চা, হরিণা চিংড়ের পোনা, এখানে হরিণা চিংড়ের পোনা আছে। এই নদী থেকে, এই কালিন্দে নদী থেকে ধরে তারা জীবিকা অর্জন করছে। এগুলো কিন্তু ওই যে হিসেবে, হাজার হিসেবে বিক্রি করবে। এই শিশুটা সেখানে পাহারা দিচ্ছে। তোমার নাম কি? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ো।